আজকের কিছুদিন আগে অক্সফ্যাম রিপোর্ট দেখাচ্ছে যে ভারতবর্ষের সম্পদ 1% মানুষের কাছে। আমাদের মধ্যে যারা তথাকথিত নিম্নবর্গের মানুষ আমি এবং যারা বিশেষ সুযোগ ভোগ করছে অর্থাৎ সংগ্রহ ভোগ করছে, তাদের মধ্যে এমন বীজ ঢুকিয়ে দিয়েছে, বীজ মানে বিষ, সেই বিষ ঢুকিয়ে দেওয়ার ফলে আমাদের নিজেদের মধ্যে আমরা বহুধা বিভক্ত হয়ে পড়েছি। ওই কয়েকজন মাস্টার আমরা হয়তো বাবা সাহেব আম্বেদকরের পেয়েছি, আর দু একটা হয়তো কলেজে দু একজন হয়তো প্রফেসর, 5 জন কি 10 জন ম্যাক্সিমাম। তাতেই তাদের মধ্যে ভালো মানুষ অনেকেই আছেন, কিন্তু এমনও দেখা গেছে যে যারাই একটু আমাদের উপরে উঠেছে তারা কিন্তু সমাজ থেকে বিমুখ হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে ভারতের সংবিধান একটি লিখিত সংবিধান এবং সারা পৃথিবীর সবথেকে বড় সংবিধান, যেখানে প্রত্যেকটা মানুষের জন্য রয়েছে জাস্টিস, ইকুয়ালিটি শব্দটা ব্যবহার করা হয়েছে, লিবার্টি শব্দটাকে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পূর্ণ স্বাধীনতা, ফ্রেটারনিটি, অর্থাৎ এই পূর্ণ স্বাধীনতার মধ্যে মানুষ একটা ভ্রাতৃত্বের ভাব অনুভব করবে, এ কথা বারবার বলা হয়েছে। এই 4টি বিষয় ভারতের যে সামাজিক ন্যায়, সেই সামাজিক ন্যায়ের সঙ্গে সম্পৃক্ত। বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর এই সংবিধানটাকেই ভারতের যে পরম্পরা, সেই পরম্পরা মেনে এটাকে একটা ইনক্লুসিভ বিচারধারা, অর্থাৎ সবাইকে দেবে আর নেবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এখানে সবাই ন্যায় পাবে, সকলের সমতা অনুভব করবে, সবাই স্বাধীনতা ভোগ করবে এবং সবাই ভ্রাতৃত্ব বোধে আবদ্ধ হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্রে মনুবাদী শাসকরা আসার পরে তারা টার্গেট করছে এই সংবিধানকে, মানে সংবিধানের পুরো বিষয়টাকেই ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। এখানে ইনইকুয়ালিটি যাতে বাড়ে তার চেষ্টা করছে, অর্থনৈতিকভাবে মানুষ যাতে পঙ্গু হয়ে যেতে পারে তার চেষ্টা করছে, মানুষ যাতে এক্সক্লুশনের শিকার হয়, অর্থাৎ মানুষ যাতে বঞ্চিত হয়, সেই বিষয়টা তারা দেখছে, বারবার দেখছে যে মানুষকে যাতে বঞ্চিত করা যায়। প্রথমেই আঘাত মেরেছে ভারতের অর্থনীতির উপরে। একেবারে আমাদের ঠাকুমা, দিদিমা, জেঠিমাদের যে টাকাটি চালের মধ্যে থাকতো সেটাকে জনধন করে সেটাকে নিয়ে চলে গেল ব্যাংকে, জিরো ব্যালেন্সে তারা অ্যাকাউন্ট খুলে দেবে, আর সেই জিরো ব্যালেন্সে অ্যাকাউন্টের যে টাকাটা ঢুকেছে ওখানে তার 65,000 কোটি টাকা মেরে, মানে নীরব মোদি, মেহুল চোকসি, এরা সবাই চলে গেল ইউরোপে। পাশাপাশি আমরা দেখলাম জিএসটি করে একেবারে আমাদের যে ছোট ছোট উদ্যোগপতি তাদের কোমর ভেঙে দেওয়া হলো। এর সঙ্গে সঙ্গে নিয়ে আসা হলো 2016 সাল থেকে যাতে প্রত্যেকটা ভারতের নাগরিক, বাবা সাহেব বলছে যে ইনক্লুসিভ ভাবে প্রত্যেকটা নাগরিকের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হবে। আর এরা কি করলো, সিএএ নামে একটা আইন এনে প্রত্যেকটা নাগরিককে বেনাগরিক বানান, মানুষ তাকে আবার পরীক্ষা দিতে হবে তুমি নাগরিক কিনা, পরীক্ষায় বসতে হবে প্রত্যেকটা নাগরিককে। অর্থাৎ নাগরিকদের বিরুদ্ধে ভয়ঙ্কর রকমের খড়গহস্ত এই মনুবাদী শাসন, এটা মনুবাদের একেবারে প্রথম গোড়া থেকেই রয়েছে। একেবারে যেটা 2006 সালের একটা হিডেন এজেন্ডা ছিল, সেই হিডেন এজেন্ডা হচ্ছে যে सुप्रीम कोर्टेर जजों के द्वारा एससी एसटी जो रिजर्वेशन है उसको पूर्णतः खत्म करवाना। আমরা দেখতে পেলাম একেবারে সুপ্রিম কোর্টের জাজ 6 জন 7 জনের বেঞ্চ তারা এসসি এসটিদের বিরুদ্ধে সাব ক্লাসিফিকেশন মেনে নিল এবং কোথা থেকে এই কেসের সঙ্গে যুক্ত নয় ক্রিমিলিয়ার, সেই ক্রিমিলিয়ারটাকে নিয়ে চলে এলো এবং সাংঘাতিক
যে রাষ্ট্রপতির ক্ষমতা, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ক্ষমতা, সেই ক্ষমতাটাকে কেড়ে নিয়ে রাজ্য সরকারকে দিয়ে দেওয়ার চেষ্টা করল। পাশাপাশি যেভাবে উত্তরপ্রদেশে নিয়োগ হয়েছে, সেই নিয়োগের মা বাপ নেই, সেটা পরিষ্কার হয়ে গেছে। সেই নিয়োগ 69,000 চাকরি একেবারে ইল্লিগাল হিসেবে দেওয়া হয়েছিল, সেটা মানে এলাহাবাদ হাইকোর্ট খারিজ করে দিল। পাশাপাশি আর একটা ভয়ঙ্কর চক্রান্ত চালিয়েছিল এই মনুবাদী সরকার, যে উচ্চ পদে, অর্থাৎ যেখানে আইন তৈরি হয়, যেখানে নীতি নির্ধারণ হয়, যেখানে সবকিছু হয়, সেই সমস্ত সেক্রেটারিয়েট জায়গাতে যাতে আর কোনোদিন এসসি, এসটি, ওবিসি, মাইনরিটির একজনও না ঢুকতে পারে। নাগপুরি ল্যাবরেটরি, সেখান থেকে তৈরি হওয়া কিছু মানুষকে অ্যাপয়েন্ট করা হবে। এই ভয়ঙ্কর খেলা চলছে, সারা দেশ জুড়ে উত্তাল হয়েছে, বিরোধীরা সোচ্চার হয়েছে। সোচ্চার হওয়ার পরে এই যে ল্যাটারাল এন্ট্রি, এটাকে মানে ইমপ্লিমেন্ট করবেন না। এরকম পরিস্থিতিতে আমরা আপনাদের কাছে আজকে এসেছি। আমাদের মধ্যে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট পথপ্রদর্শক পীযূষ গায়েন, আমাদের মধ্যে রয়েছেন নিখিল বিশ্বাস। তো আজকে আলোচনা করবেন, এবং আমাদের মধ্যে আছেন বাবলু বাউরি। ও হয়তো একটু আলাদা হয়ে গেছে, বাবলু বাউরি আসবে। আমরা তো পরিষ্কার করে দেখতে পাচ্ছি যে বাম ডান যাই বলুন না কেন, হ্যাঁ, একেবারে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ সবকটাই রসুনের গোড়াতে এসে মিশেছে। কোয়া আলাদা, গোড়া এক জায়গায়, এবং তাদের টার্গেট হচ্ছে ভারতবর্ষের আদিবাসী মূল নিবাসীদের যে অধিকার, স্বাধিকার, সেই স্বাধিকার কেড়ে নেওয়া। আমরা এদেশের মূল নিবাসী বহুজন সমাজের মানুষ হচ্ছি আমরা, এবং এদেশের 90% জনগোষ্ঠী আমরা নিজেদের মধ্যে নিজেদের বিচ্ছিন্ন হয়ে আছি, এবং বিচ্ছিন্ন হয়ে থাকার জন্যে যে এই মনুবাদী শাসকরা তারা পুরো ক্ষমতাটা তারা করায়ত্ত করে নিয়েছে আমাদের হাতে। আজকের এই 90% মানুষের হাতে খুব সহজভাবে ভেবে নিতে হবে যে আমাদের হাতে কিন্তু কিচ্ছু নেই। একটা ব্যবসা বা অর্থনীতির কোনো জায়গায় আমরা কেউ নেই। আজকের কিছুদিন আগে অক্সফ্যাম রিপোর্ট দেখাচ্ছে যে ভারতবর্ষের সম্পদ 1% মানুষের কাছে। আজকের ভারতবর্ষে ইনকাম ট্যাক্স দেয় 1.6% লোক, যে ট্যাক্স পেয়ার, যাদের 5-7 লাখ টাকার উপরে ইনকাম, 7 লাখ 8 লাখ টাকার উপরে ইনকাম, তারা ট্যাক্স পেয়ার। তাদের সংখ্যা কত? ইনকাম ট্যাক্সের রিপোর্ট বলছে যে 1.6 থেকে 1.7% লোক হচ্ছে তারা ইনকাম ট্যাক্স পে করছে, বাকিরা করছে না। কিন্তু এবার আমাদের যারা করছে তারা কারা? তারা হচ্ছে এই কিছু মানুষ যারা চাকরি পেয়েছে তারা। 2018 সালের আমি ইনকাম ট্যাক্সের রিপোর্ট দেখছিলাম, সেখানে দেখছি মাত্র 395 জন লোক, তারা 500 কোটি টাকার উপরে ইনকাম। আমাদের দেশে খুব অদ্ভুত অদ্ভুত সিস্টেমগুলো আছে, যেটা একটু সবার জানা দরকার। সেটা হচ্ছে যেমন 15 লাখ টাকা যার ইনকাম, মানে 5% ইনকাম ট্যাক্স, 10% ইনকাম ট্যাক্স, 20% ইনকাম ট্যাক্স, 30% ইনকাম ট্যাক্স। 15 লাখ টাকা যার ইনকাম, তার 30% ইনকাম ট্যাক্স। 15 কোটি যার ইনকাম, তারও 30% ইনকাম ট্যাক্স। 1500 কোটি টাকা যার ইনকাম, তারও 30% ট্যাক্স। বুঝুন অবস্থাটা। কেউ 5% দিচ্ছে, কেউ 10% দিচ্ছে, 20% দিচ্ছে, 30% দিচ্ছে। ব্যাপারটা হচ্ছে ইনকাম যত বাড়বে, ইনকাম ট্যাক্সের রেটটা একটা সমাজতান্ত্রিক কাঠামো সেরকম বাড়ার কথা ছিল। কিন্তু ঘটনাটা কি হচ্ছে এটা কিন্তু কেউ ভাবছে না। এবার ভাবছে যে এই যে 395 জন লোক, এবার ভাবুন যে আমরা সিএ নিয়ে কথা হচ্ছে, নাগরিকত্ব নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, গত 5 বছরে 35,000 শিল্পপতি এদেশ থেকে চলে গিয়ে বিদেশের নাগরিকত্ব নিয়েছে। ভাবুন একবার, বিষয়টাকে একটু ভিতর থেকে ভাবতে হবে, অঙ্কের হিসেবে ভাবতে হবে যে 35,000 শিল্পপতি, এক একটা নয়। আচ্ছা, আপনি আমি আমাদের এই যে 90% বহুজন সমাজের মানুষ আছি, আমরা কেউ গেলে আমাদের বিদেশে আমাদের কেউ নাগরিকত্ব দেবে? সিটিজেনশিপ দেবে? দেবে তখনই যখন আমার হাতে হাজার হাজার কোটি টাকা থাকবে, তখন আমাকে দেবে। তার মানে এই শিল্পপতিরা এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে চলে গেছে। যে কথাটা আমি এটা আসছি কেন,
যে কথাটা এক্ষুনি শরদিন্দু আমাকে বলল যে আমাদের ভোটটা কোথায় যাচ্ছে। আজকের ভাবুন, একটা লোক নির্বাচনে দাঁড়াচ্ছে, ইলেকশন কমিশন পার্লামেন্ট ইলেকশনে তার জন্য নির্ধারিত করেছে সে 95 লাখ টাকা ব্যয় করতে পারবে। কি জন্য ব্যয় করবে? আমি ভালো, আমাকে ভোট দাও, এইটা বলার জন্য সে ঢোল পেটাবে। এই ঢোল পেটানোর জন্য সে 95 লাখ টাকা ব্যয় করতে পারে। ঠিক। আপনি আমার এই পশ্চিমবঙ্গের লোককে, আমার এই মুরলীবাসী 90% মানুষের কাছে একটা লোককে খুঁজে বের করুন তো যে নিজের পকেট থেকে এই 95 লাখ টাকা ব্যয় করে ভোটে দাঁড়াবে। এরকম লোক খুঁজে পাওয়া যাবে? এবং কেন দাঁড়াবে? 95 লাখ টাকা ব্যয় করে সে কি উদ্দেশ্যে জানাবে? কারণ সে দাঁড়িয়ে কি হবে? হবে জনপ্রতিনিধি হবে। সে কি করবে? জনসেবা করবে। তার ডেজিগনেশন কি? জনসেবক, পাবলিক সার্ভেন্ট। তাহলে জনসেবা করার জন্যে আমি আমার বাড়ির পয়সা 95 লাখ টাকা ব্যয় করে আমি ভালো, আমাকে ভোট দাও, এটা বলার জন্য আমি ভোটে দাঁড়াবো? কিন্তু আজকের এই ভোটে লড়ার জন্য 95 লাখ টাকা না, পিছন দিক দিয়ে 100 কোটি টাকাও ব্যয় করে ফেলছে। সেটা আমাদের সবারই কম বেশি অভিজ্ঞতা আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই হাজার হাজার কোটি টাকা কারা ব্যয় করছে? কি জন্য ব্যয় করছে? কি তার লক্ষ্য? লক্ষ্য হচ্ছে পিছন থেকে কিছু মানুষকে ভারতবর্ষের সম্পদ সব তাদের হাতে তুলে দিচ্ছে, এবং প্রত্যেকটা এই বড় বড় মনুবাদী দলগুলো তারা তাকিয়ে আছে ওই দলগুলোর দিকে, ওই লোকগুলোর দিকে যারা কোটি কোটি টাকা এই নির্বাচনী ফান্ডে টাকা ঢালছে। এই আদানি আম্বানিদের দিকে তাকিয়ে আছে, তাদের হাতে দেশটা তুলে দিচ্ছে। আমরা ভাবছি দেশ চালাচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীরা। আসলে পরিষ্কার এদেশে অর্থনৈতিক রাজতন্ত্র চলছে এবং অর্থনৈতিক রাজারা দেশ চালাচ্ছে, এবং তারা আদানি আম্বানিরা, এবং তাদের ডাকে সমস্ত ওই এমএলএ এমপি থেকে শুরু করে সবাইকে যখনই ডাকছে তাদেরকে ছুটতে হচ্ছে, আর নইলে তাদেরকে ফেলে দিয়ে আরেকজনকে সরকার গড়ছে। পিছন থেকে সরকারটা গড়ছে কারা? মাফিয়া গ্যাং লিডার কারা? বুঝতে হবে যে এই জায়গাটা যদি আমরা না বুঝতে পারি, কারণ এটা কিন্তু এদেশের এই 90% মানুষের হাতে এই শিল্প ব্যাপারটা নেই। বাবা সাহেব আম্বেদকর যেটা বলেছিলেন, আমরা বলছি আমাদের পরিচয়টা কি? আমাদের পরিচয় আমরা ডানপন্থী নই, আমরা বামপন্থী নই, আমরা আম্বেদকরপন্থী। আজকের হিন্দু কোর্ট বিল থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের জন্য সাম্যের যে অধিকার, সামাজিক ন্যায়ের যে কথা, সেই কথাটা সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্বের কথা, হ্যাঁ, সেই কথা আম্বেদকর বলেছে। তাহলে আমরা প্রত্যেকের জন্য ভাবছি, আমরা কারো একার জন্য, শুধু আমার জন্য, আমার সমাজের জন্য ভাবছি তা নয়, গোটা সমাজের জন্য। আমরা আম্বেদকরপন্থী মানুষরা ভাবছি যে ভারতবর্ষের জাতপাতটাকে সরে যাক, সবার আগে জাতপাতটা বিলীন হোক। কারণ বাবা সাহেব আম্বেদকর, যখন আমরা আম্বেদকরপন্থী, আমাদের বাবা সাহেব আম্বেদকর দেখিয়েছে যে অ্যানিহিলেশন অফ কাস্ট লিখেছে, যে জাতপাতের বিলুপ্তির কথা। আজকের স্বাধীনতা 76 বছর পরেও আজকের একটা দলও তারা রাস্তায় নেমে লড়াই করছে না যে জাতপাত বিলুপ্ত করতে হবে। আপনি বললেন আমরা কেন ওদের ভোট দিয়ে নিয়ে আসি। আমরা একটা সমষ্টিগত কথা, ঠিক আমরা সেই সমষ্টি কি হয়ে উঠতে পেরেছি? সেটা তো পারিনি। যখন আমাদের যে বৈষম্যর উপর ভর করে যে সমাজ ব্যবস্থা তৈরি হচ্ছে, সেই তৈরিতেই বিভাজনের বীজ রয়েছে। তো বাবা সাহেব পরিষ্কার করে ব্যাখ্যা করে বললেন যে আমাদের জাত বিদ্বেষ রয়েছে, জাত হিংসা রয়েছে, কাউকে আমরা একদম আবার ছোট মনে করছি, আমার থেকে যে নিচুতে আছে, তার ফলে এই যে বিভাজনটা আমরা মেটাতে পারি না। আমরা সংখ্যায় বহু হয়েও আমরা বলছি যে আমাদের মূল এক জায়গায়, আমরা সংখ্যায় বহু হয়েও এক জায়গায় আসতে পারি না। কিন্তু তারপরেও যখন দেশ স্বাধীন হচ্ছে, বিদেশি শক্তি বা ঔপনিবেশিক শক্তি, তাদের থেকে আমরা মুক্ত হচ্ছি, সেই সময় আমার মনে হয় কিছু উদারমনা মানুষ, শিক্ষিত মানুষ, তারা স্বাধীনতা আন্দোলন করছিলেন, তাদের মধ্যে এই ভাবনাটা জাগ্রত হয়েছিল যে সামাজিক অসাম্য, বৈষম্য, যেটা মূলক যে সমাজ ব্যবস্থা, যার পিছনে রয়েছে ধর্ম, মানে এটা ঐশ্বরিক বিধান, এই বিভাজনটা ঐশ্বরিক, ঈশ্বরের মুখ নিঃসৃত, তো সেইটাকে আমাদের মেটাতে হবে। তো সেই অনুযায়ী যে আমাদের সংবিধান সভা হলো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তাতে মিলিতভাবে আমি খালি ডক্টর বি.আর. আম্বেদকর সংরক্ষণ দিয়েছেন এইভাবে বলাটা ঠিক আমার মনোপুত হয় না, সঠিক বলা হয় না মনে হয়।
সেই সময় রাষ্ট্রনেতারা বসে চেষ্টা করেছিলেন অসম বৈষম্য মিটিয়ে যাতে আমরা বৃহত্তর জনগোষ্ঠী উঠতে পারি, ভারতীয় নেশনে উঠতে পারি। ভারতীয় নেশন তো আমরা কোনোদিনই ছিলাম না, এখনো নেই। তো সেই যে বিভাজনটা ছিল এই সাংবিধানিক ব্যবস্থায়, কিন্তু আমাদের মধ্যে যে অসাম্য বৈষম্য সেটা কমে আসছিল কি করে? যে সর্বজনের শিক্ষার কথা বলা হয়েছে, সবার সমান অধিকার, সবার সমান সুযোগ, তারপর বিশেষ সুযোগ তৈরি হলো সব থেকে দুর্বল শ্রেণীর মানুষের জন্য, SC ST এবং OBC। তো বিশেষ সুযোগের ফলেও আমরা সেই সুযোগগুলো কাজে লাগিয়ে আমরা অনেকটাই যে অসাম্য বৈষম্য সেটা মিটে ফেলতে শুরু করেছিলাম। নতুন করে যে শাসক বর্গ তারা বহুদিন ধরে শতাধিক বছর তারা চেষ্টা করে আজকে এমন জায়গায় নিয়ে এসেছেন, সেই মনুবাদ বা সেই ধর্মীয় বিধান, ঐশ্বরিক বিধান, সেটা কিন্তু আবার প্রকট করতে চাইছেন। তাদের একেবারে মেন্টালিটি, মানসিকতা এইটাই, তারা ঘোষণা করতে বাকি রাখছেন না। এবং তাদের যারা প্রবক্তা, যাদের মেনে চলেন, গুরুজি পর্যন্ত বলেন, তাদের লিখিত বইতে পরিষ্কার লেখা রয়েছে যে তারা কি চান, মাঝে মধ্যে বলে ফেলেন। তো কি চান সেটা তো পরিষ্কার রয়েছে। তো তারা আবার বিভাজনটাকে বাড়িয়ে তুলছেন। এখন আমার কথা হচ্ছে যে প্রথমে তো আমরা হয়ে উঠতে পারিনি, তার মধ্যে আমরা যারা শিক্ষিত এবং কিছু কর্তৃত্বের জায়গায় সরকারি ক্ষেত্রে ছিলাম, সেই জন্য সামাজিক অবস্থানে আমাদের একটু অনেকের থেকে উঁচুতে, এবং আমরা কিছু জানি বুঝি বলতে পারি, বলি, সেই জন্য একটা আলাদা জায়গা রয়েছে। তো সেই যে নিজেদের মধ্যে যে ভাবনার যে সংকীর্ণতা, আমি বলবো সংকীর্ণ বলে মাফ রাগ করবেন না কেউ, কারণ যখনই আমরা একটা হোল না দেখছি, পুরো জিনিসটাকে না দেখছি, একটা অংশ থেকে দেখছি, তাহলে সেটা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি হয়ে গেল। তাহলে আমরা নিজেদের যে সংঘবদ্ধ করে উঠতে পারিনি, আমরা হয়তো নিজেরা বোঝার ক্ষেত্রে আমাদের ঘাটতি রয়েছে, আর তারপরে যে সামাজিক দায়িত্ব কর্তব্য অর্থাৎ ঋণ শোধ করার জন্য বাবা সাহেব যেটা বলেছিলেন, সেটা ঠিক করে উঠতে পারিনি বোধ হয়। সামান্য মানুষ কিছু বলেছেন, সেই তার ফলে বর্তমান যে শাসক বর্গ যারা মনুবাদের বাইরে, যে মনুবাদরা দেখুন, মনুবাদরা হিন্দু সমাজের কথাই বলেছে, বৈদিক সমাজের কথাই বলেছে, তার বাইরে যারা অন্য ধর্মের মানুষ রয়েছে, অন্য বর্গের মানুষ রয়েছে, তাদের কথা বলেননি। কিন্তু এই শাসক বর্গ সেই কথাও বলছেন। তারা আমাদের মধ্যে যারা তথাপি নিম্ন বর্গের মানুষ, আমি এবং যারা বিশেষ সুযোগ ভোগ করছে অর্থাৎ সংগ্রহ ভোগ করছে, তাদের মধ্যে এমন বীজ ঢুকিয়ে দিয়েছে, বীজ মানে বিষ, সেই বিষ ঢুকিয়ে দেওয়ার ফলে আমাদের নিজেদের মধ্যে আমরা বহুধা বিভক্ত হয়ে পড়েছি। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সমাজ থেকে কিভাবে এই যে রাষ্ট্রীয় সন্ত্রাস আমাদের উপরে নামিয়ে আনছে, সেই রাষ্ট্রীয় সন্ত্রাসকে বন্ধ করে দিতে পারি? হ্যাঁ দাদা, যাক, আজকে আমাদের পীযূষ বাবু, নিখিল বাবু সহ আপনাদের আমার প্রণাম রইল। বা আপনাদের দ্বারাই আমাদের, আমি শুধু নয়, আমাদের সমাজটাও অনেক এইভাবে উপকৃত হচ্ছে বা শিক্ষিত হচ্ছে, অনেকেই আছেন, থাকবে আশা করি। তো আমরা এখানে জোটবদ্ধ হচ্ছি আপনার ইসেই, যে আমরা শরদিন্দুদার আপনার নাম করেই আমরা এখানে জোটবদ্ধ হয়েছি। জোটবদ্ধ আজকে এই প্রোগ্রামটাতে আমরা মনে হয় থাকার কথা, জানি না, আশা করি থাকবেন। এটা এখন এই পরিস্থিতিতে আমরা যেটা বুঝেছি, আমরা তো আমাদের একটা জিনিস বুঝেছি যে আমরা 2016 আগেতে এইসবগুলা নিয়ে বাবা সাহেব আম্বেদকর সম্বন্ধে সত্যি যদি বলি, তো আমরা সেভাবে কিছু আমাদের কাছে জানা ছিল না। শরদিন্দুদার কাছ থেকে যোগাযোগ করার পরেই আমরা নিজেরা সংগঠিত হয়েছিল বাউরি সমাজ করবার একটা চিন্তা ভাবনা নিয়ে, কিন্তু সঠিক পথে চলার রাস্তাটা দেখেছি যেদিন থেকে আমাদেরকে দাদার সাথে আমাদের পরিচয় হয়। এই জন্য বলি যে আমরা দেখেছি যে যতই আমরা বাউরি সমাজ এক হই না কেন, যাই করি, কিন্তু আমরা পরবর্তীতে বুঝেছি আমরা একক যদি কোনো করে আন্দোলন করে আমরা কোথাও কিচ্ছু করতে পারি না। ওই দু একটা সামান্য কাজ করতে পারবো পুরুলিয়া টাউনের মধ্যে, বা করতে পারবো না। সেই জন্য পরবর্তীতে আমরাও চিন্তা ভাবনা করেছি যে আমাদেরকে আপনাদের মতো সংগঠন বা আপনাদের মতো যারা মানুষ আছে তাদের সাথে যুক্ত হতে হবে। সেই জন্য আমরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি, যেটা হচ্ছে দাদার কাছে। সেটার জন্য আমরা সত্যি খুব উপকৃত হয়েছি। আজকে আমার দেখে অবাক লাগে যে আজকে এটা আমি একদম মিডিয়ার মাথা দাঁড়িয়ে বলছি যে আমাদের যারা একটু শিক্ষিত হয়েছে, বেশি শিক্ষিত নেই, গোটা পশ্চিমবঙ্গে কয়েক হাজার জুনিয়র ইঞ্জিনিয়ার, যদি একটা উদাহরণ দিই, যেহেতু আমি নিজে জুনিয়র, গোটা পশ্চিমবঙ্গে পিডব্লিউডিতে 2 জন জুনিয়র ইঞ্জিনিয়ার আছে। ওই কয়েকজন মাস্টার আমরা হয়তো বাবা সাহেব আম্বেদকরের পেয়েছি, আর দু একটা হয়তো কলেজে 2-1 জন হয়তো প্রফেসর, 5 জন কি 10 জন ম্যাক্সিমাম। তাতেই
তাদের মধ্যে ভালো মানুষ অনেকেই আছেন, কিন্তু এমনও দেখা গেছে যে যারাই একটু আমাদের উপরে উঠেছে তারা কিন্তু সমাজ থেকে বিমুখ হয়ে গেছে। মানে আপনাদের দেখে আমাদের অবাক লাগে যে আপনাদের মধ্যে এত এত শিক্ষিত মানুষ যারা ভালো ভালো জায়গায় আছেন, এত উচ্চ শিক্ষিত, পীযূষ বাবুর এত এত বই আমরা পড়াশোনা করেছি, তারা কিন্তু আমাদের মতো সবাইকে পাশে নিয়ে কিভাবে আন্দোলন করা যায়, কিভাবে আন্দোলন করা যায়, কিভাবে আন্দোলন করার জন্য শিক্ষিত করা যায় আমাদের মতো যারা এইসব লাইনে জানি না, শরদিন্দু এত লড়ে যাচ্ছেন আমাদেরকে কিভাবে আমরা রাস্তায় লড়বো, কিভাবে কথা বলবো, কিভাবে স্পিচ দেবো, কিভাবে লড়াই করার একটা ইয়ে। সেইখানে আমাদের মানুষরা, মানে আমাদের সমাজের মানুষ যদি বলি, তারা কিন্তু একটা বড় সংখ্যক, তারা কিন্তু আমাদের যেই একটু উঁচু হচ্ছে তারা নিজেদেরকে আলাদা করে নিচ্ছে। নট অনলি আলাদা, নিজেদের টাইটেলটাও অনেকে চেঞ্জ করে নিচ্ছে, এমন একটা পরিস্থিতি। সেই রকম জায়গায় দাঁড়িয়ে এখন আমাদের মানুষরা আগে যেটা বুঝতে পারতো না, এখন আমরা যেহেতু সভা সমিতি পাড়ায় পাড়ায় ব্লকে ব্লকে করে এখন মানুষকে আমরা একটা বুঝাতে পারছি যে আমাদের শিক্ষা যদি আমরা না লাভ করতে পারি তাহলে আমরা কোনো সংগ্রাম করতে পারবো না। আর এই যে সংরক্ষণটা কেউ জানেই না। আমরা তো একটা উদাহরণ দিই, যদি কেউ আমাদের বাউরি ছেলেরাকে দিয়ে দেয় যে একটা স্ট্রবেরি হাতে, তো ও খাবে না, কেন স্ট্রবেরি বাউরি ছেলেরা খায় না, ও খাবে না, ওকে একটা পেয়ারা হাতে দিল, ওটা কে শেষ করে দেবে। সংরক্ষণটা যে কি জিনিস ওরা এখনো জানেই না, জানে না বলে ওটার জন্য কেউ ছুটাছুটি করে না, পড়ালেখাও করে না, কিছুই না। কিন্তু এখন যখন ওরা বুঝতে পেরেছে যে সংরক্ষণে মানে আমার ছেলের ভবিষ্যৎ হতে পারে, সংরক্ষণ মানে আমার মেয়ের ভবিষ্যৎ ঠিক হতে পারে, আর এই যেটাকে আমাদেরকে নিখিলবাবু বললেন যে মনুবাদী, বা যাই মনুবাদী হোক উচ্চবনের, আমাদেরকে যে আজকে বিভিন্ন প্রতারণা করে, বিভিন্ন ছল বল কৌশলে, কোনো সময় ধর্মের নামে, কোন সময় বর্ণের নামে আজকে আমাদেরকে পিছনে রেখে নিজেরা এইসব সুযোগটা বহন করে এসছে। এইটা যখন আমরা বুঝাতে পেরেছি সমাজকে, তারা কিন্তু এখন জেগে উঠেছে যে আমাদের অধিকার আমাদেরকে বুঝে নিতে হবে। এই যে আমরা এত জোর গলায় বলি যে আজকে দাদা যদি বলেন কালকে আমরা কোন জায়গায় বন্ধ করতে হবে, আমরা পারি, নিজের কোনো কিছুই নেই, কিন্তু মানুষ আমাদের সঙ্গে আছে, তারা বুঝেছে যে এই সঠিক জায়গাটা। এরা এরা একটা কথা, মানে শরদিন্দুদার নামটা যখন আমরা বলি তখন বলে যে এরা একটা, যাই হোক, এরা যা করছে আমাদের সমাজের ভালোর জন্য করছে, অতএব তখন কোনো ভাবনা চিন্তা না করে ওরা কিন্তু আমাদের পাশে এসে দাঁড়ায়। তাই আমি মনে করি এখন আমাদের কাছে, আমরা যতটুকু জানি, আপনাদের কাছে আমরা অনেক শিক্ষা এখন অনেক লাভ করতে হবে। হয়তো বেশি কোনো চিন্তা বা ধারা করে বা পরিকল্পনা করব, পরিকল্পনাটা আপনারা করুন, এইটুকুটা আপনাদেরকে অনুরোধ করব। আপনারা আমাদেরকে বলুন যে আপনারা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। ইমপ্লিমেন্ট করার জায়গাটাতে আমরা আন্দোলন করে একদম রাস্তায় দাঁড়িয়ে যে আন্দোলনটা করতে হবে, সেই আন্দোলনটা করার জন্য যা কিছু করতে হয় সেটা কিন্তু আমরা দাঁড়িয়ে করতে পারি, এটা আমরা কথা দিতে পারি। এই জন্য আপনারা শুধু আজকে, আমরা শুধু বাউরি সমাজ নয়, আর প্রতিটি সমাজকেই, পুরুলিয়ার ক্ষেত্রে আমি বলি প্রতিটা সমাজকেই আমরা একত্রিত করে আমরা সংগঠিত হওয়ার একটা চেষ্টা করছি। যেটা দাদা বললেন যে এখন আমাদের সাঁওতালটাকে, আমরা আবার সাঁওতালকে, আমাদের ভূমিজকে, সর্দারকে সবাই আমরা একসাথে আলোচনা করছি, আমাদের চলছে করে, যাতে আমরা একত্রিত ভাবে এই যে আন্দোলনটা আজকে, বিশেষ করে আমাদের যে সংরক্ষণের ব্যাপার উপরে যে আক্রমণ এসছে সেটাকে কিভাবে প্রতিহত করা যায়, তার জন্য আমরা তো ডাইরেক্ট না গিয়ে আপনাদের সঙ্গে থেকে আমরা এই লড়াইয়ের যাতে আমরা সঙ্গী হতে পারি, এইটুকুটা আমাদেরকে সুযোগ দিবেন। আমরা আপনাদের সাথে আছি, এইটুকু বলে আপাতত আমি আমার বক্তব্যটা শেষ করছি। আজকে যদিও ওটা উইথড্র করার লেটার বেরিয়েছে, কিন্তু এখনো লেটার এন্ট্রি পাওয়া মানুষ সেখানে রয়েছেন, তো তাদের উদ্দেশ্যটা কি একটু আলোচনা হওয়া উচিত বলে আমার মনে হয়। এই লেটার এন্ট্রিটার রিজার্ভেশন খতম করা এসসি এসটি ওবিসির একটা অংশ, পার্ট, একটা সমগ্রের পার্ট। তো আরেক কথা বলা যেতে পারে, ওই লেটার এন্ট্রিটা যদি প্রোডাক্ট হয়, এই রিজার্ভেশন খতম করা এটা হচ্ছে বাই প্রোডাক্ট, ডেরিভেটিভও বলা যায়। তো আমি একটু বলে দিই কেন আমার এটা মনে হয়েছে, সে আপনারা বিচার করবেন, শ্রোতা বন্ধুরা বিচার করবেন। তো এইটা শুরু যখন হয় তখন কিন্তু 2005 সালে যখন অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন, তাদের কাছে যুক্তি চাওয়া হলো যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস বা ব্যুরোক্রেসি, তাদের মধ্যে কিছু নতুন চিন্তা ভাবনা আনা উচিত, তাদের মধ্যে স্বচ্ছতা কিভাবে বাড়বে, তাদের এফিসিয়েন্সি কিভাবে বাড়বে, সেটা সিটিজেনশিপ ফ্রেন্ডলি কিভাবে উঠবে, মানে সংস্কার এদের মধ্যে আনা দরকার, গতাগতিদের থেকে একটু ঝাঁকুনি দিয়ে। সেই পরামর্শ তাদের কাছে চাওয়া হয়েছিল, তো সেই পরামর্শ তারা দিয়েছেন। তখন কথা উঠেছিল যে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে সবাই আইএস বা অ্যাডমিনিস্ট্রেশন সবাই তো আর সবটুকু বোঝেন না, তারা অ্যাডমিনিস্ট্রেটর। যেমন বিশেষ ক্ষেত্র সায়েন্স যে ডিপার্টমেন্ট আলোচনা করবে বা যে
পলিসি ফর্মুলেট করবে, আগে নীতি বানাবে। সেইখানে যদি একজন বিজ্ঞানী বসানো যায়, বিজ্ঞানীকে, প্রথিতযশা বিজ্ঞানী যিনি প্রমাণ করেছে নিজেকে, তাহলে আমাদের ভালো হবে, সেখানে একজন আইএস এর পরিবর্তে। সেইভাবে চলেছিল সেই 2005 সালে, কিন্তু কংগ্রেস আমলে এই ভাবনাটা এসেছিল। কিন্তু 2018 সালে এই যে বর্তমান সরকার, আমি বারে বারে কেন বলি মনুবাদের থেকে এই সরকার, এরা হিন্দুত্ববাদ, এদের এজেন্ডা, হিন্দু রাষ্ট্র করার এজেন্ডা, এটাকে আলাদা করে দেখতে হবে কেন বলি। মনুবাদী সরকার, যদি আমি সেই কংগ্রেস আমলের সরকারকে মনুবাদী সরকার বলি, অর্থাৎ বেশিরভাগ মানুষ তারা উঁচু বর্ণের ছিলেন এবং তাদের মধ্যে থেকে মানে নিজেকে উঁচু ভাবার মানসিকতা কিন্তু সবার মধ্যে যায়নি, বেশিরভাগের মধ্যেই রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে তারা মনুবাদী। কিন্তু এই যে সরকার, যে যাদের যে আইডিওলজি যারা নিচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে, সেটা হিন্দুত্ববাদী চিন্তাধারা, তাদের হিন্দু আইডিওলজি, যেটা হচ্ছে তার মূলে রয়েছে রাজনীতি, যেটাকে ধর্মকে ব্যবহার করে। এটা দুটো একটা পার্থক্যের মধ্যে সঙ্গে তুলে ধরলাম। তো তারা এটাকে নিল তাদের এজেন্ডা, সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য। তাদের এজেন্ডা কি? তাদের এজেন্ডা কর্পোরেটের কে লাভ পৌঁছে দেওয়া এবং নিজেদের হিন্দুত্ব যে আইডিওলজি সেটাকে প্রচার করা। তো সেই ক্ষেত্রে তারা এটাকে, ওটাতে স্পেশালিস্ট বলা হয়েছিল কয়েকটি ক্ষেত্রে, যারা সেই বিভাগের স্পেশালিস্ট তাদের নিয়োগ করা হবে। এখানে বললো স্পেশালিস্ট কথাটা তুলে দিয়ে প্রফেশনালদের নেওয়া হবে। প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টরের মধ্যে যারা অভিজ্ঞ এবং যারা প্রফেশনাল, তাদের নিয়োগ করা হবে। তার মধ্যে ইউপিএসসি নিয়োগ করবে, কিন্তু কোনো পরীক্ষা হবে না, সেই নিয়োগ করবে। এখন যেটা আশঙ্কা, যেটা প্রমাণিত হয়ে গেছে, যে কাদের নিয়োগ করা হচ্ছে, বেশিরভাগ কর্পোরেট জগতের মানুষ নিয়োগ করা হচ্ছে। তো নিয়োগ করার ফলে কি হচ্ছে, যে কর্পোরেট দুটো কাজ করছে তারা। একটা হচ্ছে যে তাদের যে কর্পোরেট হাউসে যে লাভ, সেই অনুযায়ী গভর্নমেন্টের মাধ্যমে এসে তারা পলিসি বানাচ্ছে। আরেকটা হচ্ছে যে কোন কোন ভাবে, কোন কোন ক্ষেত্রে, যার যার যে বিভাগ, যে বিভাগ থেকে নিয়ে আসছে, যে যে কর্পোরেট যেটা ডিল করছে, সেই বিভাগ থেকে নিয়ে এসে এমন পলিসি বানাচ্ছে যাতে তাদের ইন্টারেস্ট যেটা রয়েছে সেটা প্রাইভেটাইজ করে দেওয়া যায়। তাহলে পুরোপুরি কর্পোরেটের লাভ হচ্ছে এটা। আর একটা কি হচ্ছে, তাদের যে আইডিওলজি, হিন্দুত্ব আইডিওলজি হতে পারে, যারা হিন্দুত্ব আইডিওলজিতে বিশ্বাস করেন এবং তারে বসানো হচ্ছে, সেই ডিপার্টমেন্টটা পুরো হিন্দু ভাবনায় ভাবিত করে দেওয়া হচ্ছে, অন্য যারা রয়েছে আইএস সবকিছু। এবং এমন হতে পারে যে তাদের যে পলিসি বানাচ্ছে সেটা পুরোপুরি এই গুরুদের কথা বলে যাওয়া, প্রবক্তাদের কথা, হিন্দুত্ব প্রবক্তার, সেইটা যেটা ইমপ্লিমেন্ট করা যায় সেই অনুযায়ী পলিসি হচ্ছে। তাহলে মূলে যেটা হচ্ছে, মূল ওই দুটো যদি করা যায়, তাহলে রিজার্ভেশন আর দেওয়া হচ্ছে না। কারণ যখন পরীক্ষা নেওয়া হচ্ছে না, যখন হচ্ছে না, পরীক্ষা নেওয়ার সময় রিজার্ভেশনের সময় আমাদের যদি এই যে 45 জনকে বলা হলো, 45 জন যদি একটা হোল ধরে নেওয়া হতো, তাহলে রিজার্ভেশন ব্যাপার আসতো। কিন্তু এরা বাছাই করে নিচ্ছে, এক একজনকে একক ধরছে, ইন্ডিভিজুয়াল পোস্টকে একক ধরছে। তো সেইখানে রিজার্ভেশন লাগু হয় না। তাহলে ওই যদি প্রোডাক্ট যদি তাদের হচ্ছে কর্পোরেটকে লাভ পাইয়ে দেওয়া, প্রাইভেটাইজেশন করা, তার বিনিময়ে পার্টি টাকা পাবে, ব্যক্তি টাকা পাবে কিনা আমি মুখ খুলে বলতে চাইছি না, কারণ দিনকাল খুব খারাপ। কিন্তু পার্টি টাকা নিয়েছে এটা বলাই যায়, কারণ প্রমাণ রয়েছে। পার্টি ফেলে উঠবে, বড় বড় বিল্ডিং হয়েছে, বিশাল বিশাল 5 স্টারের উপরেও পার্টি অফিস হয়েছে। তাহলে এই কর্পোরেটকে লাভ দেওয়া, পার্টির লাভ নেওয়া, আর একটা হিন্দুত্ব আইডিওলজি পৌঁছে দেওয়া, এইটা হচ্ছে মূল উদ্দেশ্য। এইটা করতে গিয়ে রিজার্ভেশনটা লাগু করার প্রপোশনে রাখা হলো না, কারণ পরীক্ষার রাখা হলো না। এই জন্য তাদের যে এজেন্ডা, এটা খালি যদি বলি যে এটা এসসি এসটি অফিসের রিজার্ভেশন খতম করার জন্য ল্যাটারাল এন্ট্রি ইন্ট্রোডিউস করেছে, এটা কিন্তু সংকীর্ণতার পরিচয় হবে। বিষয়টা সংকীর্ণতা নয়, একটু আংশিক আর কি। হ্যাঁ, ঠিক 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 ঠিক।